দাদা, সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ও সরাসরি সংঘাতের খবর শিরোনামে রয়েছে তা মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে, এবং সেই যুদ্ধ নিয়েই সৌগত রায় একটি দাবি করেছেন মোদী সরকারকে। তিনি বলছেন যে মোদী সরকার এই যুদ্ধ নিয়ে মুখ খুলছে না এবং ভারতের বিদেশ নীতি ব্যর্থ হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারত কেন এই সংকটে সরাসরি কোনো কঠোর অবস্থান নিচ্ছেন না? এই নীরবতা কি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব কমিয়ে দিচ্ছে? দেখুন, এর আগে যতবার যুদ্ধ হয়েছে আমরা কোনোবার সেই যুদ্ধে কোনোভাবে রিয়াকশন দিইনি। যখন নাকি মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন বা নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী ছিলেন বা ইন্দিরা গান্ধী ছিলেন, কোনোদিন কেউ রিয়াকশন দেয়নি। কারণ আমরা যদি রিয়াকশন দিতে থাকি তাহলে পৃথিবীর যে বড় যে দেশগুলো তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের কোনো না কোনো সময় গন্ডগোল শুরু হবে। আপনারা দেখুন, চীন তিব্বতকে দখল করে রেখে দিয়েছে। চীন কালকে হুমকি দিচ্ছে আরেকজনের উপর, তো আমরা কি চীনের এগেন্স্টে যাবো? নম্বর টু, রাশিয়া দেখুন ইউক্রেনের সঙ্গে গন্ডগোল করছে, আমরা কি রাশিয়ার এগেন্স্টে গেছি না ইউক্রেনের এগেন্স্টে গেছি? আমরা দেখুন আজকে এদের সঙ্গে গন্ডগোল হচ্ছে, তাহলে আমরা কি আমেরিকার সঙ্গে পায়পাড়া দিয়ে ঝগড়া করবো না ইসরায়েলের সঙ্গে পায়পাড়া দিয়ে ঝগড়া করবো? আর তাছাড়া ইরান আমাদের সেরকম কোনো বন্ধু না যে আমাদের ইরানের পাশে গিয়ে দাঁড়াতে হবে। গত 6 মাসে 35,000 মানুষকে খুন করেছে এই খামেনি। খামেনির যদি মৃত্যু হয় আজকের এতে পৃথিবীর মানবতার ইতিহাসে কোন রকম কোনো খারাপ কিছু হবে না, বরঞ্চ বহু মানুষ সেখানে বেঁচে যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং সেখানে খামেনির মতো একটা বর্বর, একটা অসভ্য একটা লোক, তার যদি তার শাসনের যদি পতন হয়, সে নিয়ে ভারতবর্ষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনে আমি বলছি, ইরান যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, আমাদের লাভ বহুদিকে। কিরকম? যেমন পাক অধিকৃত কাশ্মীরটাকে নেহরুজি পাকিস্তানে দিয়ে দেওয়ার জন্য আমরা আফগানিস্তানে যেতে পারছি না, আমরা মধ্য এশিয়ার যে দেশগুলো আছে কাজাকিস্তান এটসেট্রা এইসব দেশে যেতে পারছি না, রাশিয়ায় ডাইরেক্ট যেতে পারছি না। আগামী দিনে ইরান যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়, ওখানে চাবাহার বন্দরটা আমাদের আছে, আমরা চাবাহারের থ্রুতে, ইরানের থ্রুতে, ইরাকের থ্রুতে আমরা কিন্তু মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য দুটোতেই আমরা যেতে পারবো। আমাদের পার্মানেন্ট লাভ অনেক বেশি। ওগুলো বলছি, আমরা যখন রাশিয়ার সমালোচনা করি না, আমরা যখন এর আগে চীনের সমালোচনা করিনি, এই বর্বর নর্থ কোরিয়ার চীনের সমালোচনা আমরা করি না, আমরা যখন কারো ব্যাপারে নাক গলাই না, শুধু আজকে আমেরিকার ব্যাপারে আমরা নাক গলাতে যাবো কেন? এরা অ্যাকচুয়ালি মুসলমান ভোট পাওয়ার জন্য এই বুড়ো দাদু সৌগতরা এইসব উল্টো পাল্টা কথা বলছে। এই কথার কোনো গুরুত্ব নেই এবং এটা কোনো আমাদের ভাবা উচিত না ওর কথা নিয়ে। ওর কোনো গুরুত্বই নেই, পরের বার টিকিটই পাবে না ও। আচ্ছা, বেশ। দাদা, ইরান ভারতের জন্য অপরিশোধিত তেলের একটা বড় উৎস এবং চাবাহার বন্দরের মাধ্যমে ভারতের বাণিজ্যিক স্বার্থ সেখানে জড়িত রয়েছে। সৌগত রায়ের সমালোচনার সূত্র ধরে প্রশ্ন ওঠে, যদি এই যুদ্ধ আরো ছড়িয়ে পড়ে তবে মোদী সরকার ভারতের সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান তেলের দাম এবং অর্থনৈতিক মুদ্রাস্ফীতির চাপ কিভাবে সামলাবে? প্রথম কথা হচ্ছে যে তেলের দাম শুধু আমার বাড়বে না, সারা পৃথিবীতে বাড়বে এবং তার নিশ্চয়ই একটা বিকল্প ব্যবস্থা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন নাকি 1973-তে এই মধ্যপ্রাচ্যে হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী সামলাতে পেরেছেন? পারেননি। সে বছর 1% দেশের গ্রোথ রেট ছিল এবং ইন্দিরা গান্ধীর কনসালটেন্ট ছিল মনমোহন সিং এবং অশোক মিত্র, এবং 29% সে বছর ইনফ্লেশন রেট ছিল। চন্দ্রশেখর যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় আমরা সামলাতে পেরেছি? পারিনি। ফলে অসুবিধা তো কিছুটা হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি, সারা পৃথিবীতে হবে। কিন্তু আজকের দিনে আমাদের কাছে বিকল্প রাস্তা আছে। আমেরিকার চোখ রাঙানি সত্ত্বেও আমরা আজকে কিন্তু রাশিয়া থেকে আমরা তেল নিতে পারি এই যুদ্ধের দিনে। এবং আমি আপনাকে বলছি, আজকাল পরশু আপনি দেখবেন ভারতবর্ষ কিন্তু বিকল্প তেল আনার ব্যবস্থা করবে এদিক থেকে, এবং সেক্ষেত্রে আমেরিকার কথা শুনবে না। ইরান যদি কাউকে কম তেল দেয়, আমরা অন্য জায়গা থেকে তেল নেবো। এবং আমেরিকাকে ব্যবস্থা করতে হবে ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্য কোথাও থেকে তেলের ব্যবস্থা করার। ফলে এটা ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, এটা একটা সাময়িক এবং আমি আপনাকে বলছি, আজকে আপনি লিখে নিন, আজ থেকে 1 থেকে 1.5 মাস পর যখন এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, তেলের দাম আজকে যা আছে 10 দিন আগে যা ছিল তার থেকে কম দামে তেল পাবেন আপনি সারা পৃথিবীতে। আপনি লিখে নিতে পারেন সেটা আমার থেকে। দাদা, আমি একদম শেষ প্রশ্নে যাব। ভারত দীর্ঘকাল ধরে ইসরায়েলের কৌশলগত অংশীদার এবং ইরানের সঙ্গেও তার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সৌগত রায়ের অভিযোগ অনুযায়ী সরকার কি কোনো নির্দিষ্ট একদিকে ঝুঁকি পড়ার ভয়েই চুপ থাকছে? বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ভারসাম্য রক্ষার নীতি কি আদৌ ফলপ্রসূ হচ্ছে, নাকি ভারত তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? আমি আপনাকে বলি,
ইহুদি এবং পার্সিরা যখন সারা পৃথিবী থেকে তাদের খেদিয়ে বেরিয়েছে তখন তাদের কিন্তু জায়গা দিয়েছে ভারতবর্ষের হিন্দু রাজারা। সেহেতু ইহুদি এবং পার্সিরা আমাদের ন্যাচারাল ফ্রেন্ড। এই আপনি ভারতবর্ষে দেখছেন সলি সোলারজি থেকে শুরু করে টাটা, মাত্র 1 লাখ লোক তারা ভারতবর্ষে আছে। তারা কোনোদিন দাবি করে না আমরা সংখ্যালঘু, তারা কিন্তু সংখ্যালঘুদের মতোই থাকে। ঠিক। তারা আমাদের পার্ট হিন্দু ধর্মের। আগামী দিনে ইরানে এই এরা যখন পড়ে যাবে এই গভর্নমেন্ট, এই খামেনির গভর্নমেন্ট, এইখানে অধিকাংশ ইরানিয়ান কিন্তু তাদের ধর্ম পরিবর্তন করে তারা পার্সি হবে, তারা প্রিপেয়ার্ড। অলরেডি আমেরিকা বা ইউরোপের যে ইরানিরা আছে তারা কিন্তু তাদের ধর্ম পরিবর্তন করেছে। ধর্ম পরিবর্তন করে তারা যখন আগামী দিনে জোরাস্ট্রিয়ান ধর্মে চলে যাবে তখন তারা আমাদের ন্যাচারাল ফ্রেন্ড হবে এবং আমাদের ফ্রেন্ডশিপ ঐতিহাসিকভাবে যেমন ভালো ছিল সেভাবে ভালো থাকবে। এটা নিয়ে সৌগত বাবুকে কোনো চিন্তা করতে হবে না। বেশ, ধন্যবাদ দাদা। ধন্যবাদ।